বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলো সাধারণ মানুষের চোখের আড়ালে রচিত হয়েছে। ক্যান্টনমেন্টের উঁচু দেয়ালের ভিতরে কি ঘটছে সেটা বাইরে খুব কমই আসে, কিন্তু যখন আসে তখন পুরো দেশের রাজনীতির চেহারাটাই বদলে যায়। আজকের এই ঘটনাটাও ঠিক তেমনই। এটা শুধু একটা পদ বদলের খবর নয়, এটা বাংলাদেশের ক্ষমতার কাঠামোয় এক ভূমিকম্পের পূর্বাভাস। চলুন গল্পটা শুরু থেকে বলি। জেনারেল ওয়াকারুজ্জামান নামটা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি, কিন্তু কেন? একজন সেনাপ্রধান তো নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করেন, তারপর অবসরে যান, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে কিছুই স্বাভাবিক নয়। ভাবুন একবার, 2024 সালের জুনে তিনি সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনার আমলে। মাত্র 1.5 মাসের মধ্যে দেশে এমন একটা রাজনৈতিক সুনামি এলো যেটা পুরো ক্ষমতার মানচিত্র উলটপালট করে দিল। 5ই আগস্টের সেই ঐতিহাসিক দিনে যখন লাখ লাখ ছাত্র জনতার রাজপথে, তখন সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেটা ছিল পুরো জাতির কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই মুহূর্তে ওয়াকারুজ্জামান যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। এরপর এলো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অরাজনৈতিক সরকার। সেই সময়েও ওয়াকারুজ্জামান থাকলেন তার পদে, শুধু থাকলেন না, বেশ দাপটের সাথেই থাকলেন। আর এখন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত তারেক রহমানের সরকারেও তিনি একইভাবে আছেন। 3টি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক সরকারের অধীনে একজন সেনাপ্রধান। বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন নজির আগে কখনো দেখা যায়নি, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই তার যোগ্যতার ফসল, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকাশ কাজ করছে? এই প্রশ্নের উত্তরটা পেতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। সম্প্রতি ওয়াকারুজ্জামান কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো সাধারণ চোখে দেখলে মনে হবে প্রশাসনিক পদক্ষেপ, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের চোখে এগুলো অনেক গভীর তাৎপর্য বহন করে। সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটির নাম পরিবর্তন করে ইসলামের 4 খলিফার নামে রাখা হয়েছে। চাকরিরত অবস্থায় সেনা সদস্যদের দাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো শুনতে ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু বিশাল। সাধারণ মানুষের মধ্যে তিনি একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন, সেনা সদস্যদের মনেও তিনি জায়গা করে নিয়েছেন। কিন্তু আসল চমকটা এখনো বাকি। ভারতের নর্থ ইস্ট নিউজ নামে একটি গণমাধ্যম এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটা পড়ার পর রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প হয়ে গেছে। সেখানে দাবি করা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের পদ ছেড়ে সরাসরি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডারের পদে বসতে যাচ্ছেন। এখানে একটু থামুন, ভাবুন, সুপ্রিম কমান্ডার মানে কি? এটা হলো সেই পদ যেটা এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে থাকে। বাংলাদেশের সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তার মানে এই পদটি যদি অন্য কাউকে দিতে হয় তাহলে সংবিধানে পরিবর্তন আনতে হবে, আর সংবিধান পরিবর্তন করতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের সরকারের কি সেই সংখ্যাগরিষ্ঠতা আছে? এই প্রশ্নের উত্তরটাই আসলে পুরো ঘটনার চাবিকাঠি। ভারতীয় গণমাধ্যম দাবি করছে এই পুরো পরিকল্পনার পেছনে মূল কারিগর হলেন স্বয়ং তারেক রহমান। তিনি নাকি অত্যন্ত সুকৌশলে একটি দাবার ছক সাজিয়েছেন। ওয়াকারুজ্জামানকে সুপ্রিম কমান্ডার বানিয়ে একদিকে তার আনুগত্য নিশ্চিত করছেন, অন্যদিকে সেনাবাহিনীর উপর নিজের পরোক্ষ নিয়ন্ত্রণও ধরে রাখছেন। কিন্তু এই পরিকল্পনা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এর প্রভাব কতদূর গড়াতে পারে সেটা কি ভেবে দেখেছেন? ওয়াকারুজ্জামানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা 2027 সালের 23 জুন। স্বাভাবিক নিয়মে তিনি চাইলে মেয়াদ বাড়াতে পারতেন, কিন্তু ভারতীয় প্রতিবেদন বলছে মেয়াদ বাড়ানো নয়, পুরো খেলাটাই অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। যদি সংবিধান সংশোধন করে সুপ্রিম কমান্ডারের পদটি আলাদা করা হয় এবং সেখানে ওয়াকারুজ্জামানকে বসানো হয়, তাহলে তার মেয়াদ 2029 সাল পর্যন্ত বাড়ানো সম্ভব। এমনকি ফিল্ড মার্শাল পদমর্যাদাও দেওয়া হতে পারে। ফিল্ড মার্শাল, বাংলাদেশের সামরিক ইতিহাসে এই পদবি কেউ কখনো পায়নি। এটা যদি সত্যিই ঘটে তাহলে সেটা হবে একটি অভূতপূর্ব ঘটনা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হচ্ছে আসল রোমাঞ্চকর অধ্যায়। ওয়াকারুজ্জামান যদি সুপ্রিম কমান্ডার হন তাহলে সেনাপ্রধানের চেয়ারটা তো খালি হবে, আর সেই খালি চেয়ারে কে বসবেন সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে দিল্লির আসল আতঙ্কের কারণ। সম্প্রতি সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে যে রদবদল হয়েছে সেটা কিন্তু সাধারণ কোনো বদলি নয়, এটা একটা সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ। আর এই রদবদলের দিকে তাকালেই বোঝা যায় পরবর্তী সেনাপ্রধান কে হতে পারেন। তার একটা ছবি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই রদবদলের সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন 2 জন। প্রথমজন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তাকে দেওয়া হয়েছে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদের দায়িত্ব। এই পদটিকে সেনাবাহিনীতে সেনাপ্রধানের ঠিক পরের সবচেয়ে ক্ষমতাধর পদ হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়জন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। তাকে বসানো হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও পদে।
এখন একটু ইতিহাসের দিকে তাকাই। বাংলাদেশে এখন পর্যন্ত যে 17 জন সেনাপ্রধান দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে 17 জনই সেনাপ্রধান হওয়ার আগে সিজিএস পদে ছিলেন। তার মানে পরিসংখ্যান বলছে সিজিএস পদে থাকা ব্যক্তির পরবর্তী সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই পরিসংখ্যানের আলোকে দেখলে মোহাম্মদ মাইনুর রহমানের নামটাই সবার আগে আসে। আর অভিজ্ঞতার তালিকাটা দেখলে বিষয়টা আরো পরিষ্কার হয়। তিনি আর্মড ডিভিশনের জিওসি ছিলেন, 24 পদাতিক ডিভিশনের দায়িত্ব পালন করেছেন। কুমিল্লায় 33 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে কাজ করেছেন। কুমিল্লা আর চট্টগ্রামের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় মাঠ পর্যায়ে বিশাল অভিজ্ঞতা তার ঝুলিতে। তবে মাইনুর রহমানই যে একমাত্র প্রার্থী তা কিন্তু নয়। পিএসও পদে থাকা মীর মুশফিকুর রহমানের নামটাও জোরালোভাবে আলোচনায় আছে। সশস্ত্র বাহিনীর 3টি শাখা সেনা, নৌ আর বিমান বাহিনীর মধ্যে সমন্বয়ের যে জটিল কাজ সেটা তিনি অত্যন্ত দক্ষতার সাথে সামলাচ্ছেন। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নামও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। কিন্তু এখানে একটি গভীর বিষয় আছে যেটা অনেকে হয়তো খেয়াল করছেন না। এই পুরো রদবদলের যে প্যাটার্ন সেটা বিশ্লেষণ করলে একটা জিনিস পরিষ্কার হয়। যারা নতুন দায়িত্ব পাচ্ছেন তাদের সবার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে। তারা সবাই বর্তমান সরকারের নীতি ও দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ চিন্তাধারার মানুষ। আর এটাই দিল্লির সাউথ ব্লকে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ ভারত চিরকাল চেয়ে এসেছে বাংলাদেশের সেনাবাহিনীতে তাদের পছন্দের লোক থাকুক, তাদের কূটনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা নেতৃত্ব থাকুক। কিন্তু বর্তমান সরকার যেদিকে এগোচ্ছে সেটা ভারতের সেই পুরনো হিসাব নিকাশকে পুরোপুরি ওলটপালট করে দিচ্ছে। তারেক রহমানের সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করছে, চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়াচ্ছে, তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে। আর সেনাবাহিনীর নেতৃত্বও এমন মানুষ বসানো হচ্ছে যারা এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। এটা শুধু একটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ রদবদল নয়, এটা আসলে বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিফলন। এটা একটা বার্তা দিল্লির প্রতি, ওয়াশিংটনের প্রতি এবং পুরো বিশ্বের প্রতি। বাংলাদেশ এখন নিজের পথে চলবে, কারো রিমোট কন্ট্রোলে নয়। কিন্তু এখানে একটা বড় ঝুঁকিও আছে। সংবিধান সংশোধন করে সুপ্রিম কমান্ডারের পদ তৈরি করা এটা কিন্তু সহজ কথা নয়। এটা করতে গেলে দেশের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই তীব্র প্রতিক্রিয়া হতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো কি বলবে, নাগরিক সমাজ কি প্রতিক্রিয়া দেখাবে, আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে দেখবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, তারেক রহমান যে দাবার ছকটা সাজিয়েছেন সেটা অত্যন্ত সুচিন্তিত। প্রতিটি চাল হিসেব করে দেওয়া, প্রতিটি পদক্ষেপ কৌশলগতভাবে নেওয়া। ওয়াকারুজ্জামানকে সুপ্রিম কমান্ডার বানানো, মইনুর রহমানকে সিজিএস করা, মুশফিকুর রহমানকে পিএসও করা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটি বড় পরিকল্পনার ছোট ছোট অংশ। 1952 সালের আর্মি অ্যাক্ট এবং সরকারি গ্যাজেট অনুযায়ী এই ধরনের নিয়োগ চূড়ান্ত হয়। সুতরাং আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলার সুযোগ নেই। কিন্তু একটা জিনিস কিন্তু এখনই নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের ক্ষমতার ভরকেন্দ্রে এখন দ্রুত সরে যাচ্ছে। পুরনো সমীকরণ ভেঙে যাচ্ছে, নতুন জোট তৈরি হচ্ছে, নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠছে। আর এই পুরো প্রতিক্রিয়ার কেন্দ্রে আছে ঢাকা ক্যান্টনমেন্ট। সেখানে যা ঘটছে তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়ায় পড়বে। দিল্লির সাউথ ব্লকে এই মুহূর্তে যে কাঁপুনি চলছে সেটা অকারণে নয়। তারা বুঝতে পারছে যে বাংলাদেশ এখন আর সেই পুরনো বাংলাদেশ নেই। এখানে নতুন নেতৃত্ব, নতুন কৌশল, নতুন মিত্র আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন একটা আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাস বলছে আমরা নিজেরা সিদ্ধান্ত নেব, আমাদের প্রতিরক্ষা আমরা নিজেরা সাজাবো, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরা গড়ব। আপনার কি মনে হয়, ওয়াকারুজ্জামানের এই উত্থান কি দেশের জন্য ভালো, নাকি এখানে একটি বড় ঝুঁকি লুকিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ এই প্রশ্নের উত্তর শুধু একজনের পক্ষে দেওয়া সম্ভব নয়। এটা আমাদের সবার ভাবনার বিষয়। মনে রাখবেন, ক্ষমতার খেলায় শেষ বলে কিছুই নেই। একটি অধ্যায় শেষ হলে শুরু হয় আরেকটি। প্রশ্ন শুধু পরবর্তী অধ্যায়ে আপনি কোন পাতায় আছেন।